সিলেকশনের জন্য, দুর্বল বোলিং লাইন আপ সিলেকশনের জন্য শেখ মেহেদী গত ম্যাচে পারফর্ম করেছেন, এই ম্যাচে তাকে আসলে নেওয়া হয় নাই। আমি সত্যিকারের অর্থে এইরকম টিম সিলেকশন যেটা বাংলাদেশ টিম ইচ্ছাকৃতভাবেই করেছে, সেটাকে আমি সাধুবাদও জানাই একটা দিক থেকে। কেন সাধুবাদ জানাই সেটা বলি। আমাদের 2015 থেকে 19 সালের ব্যাপারে একটা কমপ্লেইন থাকে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ম্যাচে পঞ্চপাণ্ডবরাই খেলতেন এবং আমরা সবসময় বেস্ট কম্বিনেশনটা নিয়েই সবার সঙ্গে খেলতে চেয়েছি, যে কারণে আমাদের নতুন প্লেয়ারদের সত্যি কথা বলতে আমরা ওইরকমভাবে এক্সপোজার দিতে পারি নাই বা নতুন প্লেয়ার আমরা গড়ে তুলতে পারি নাই, কিংবা কোনো একটা প্লেয়ারের ব্যাপারে রিয়েলিটি চেকটাও ঠিকঠাক মতো পাই নাই, কিংবা কোনো একটা প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেটের ফর্মে থাকার পর তাকে আসলে ইন্টারন্যাশনাল এক্সপোজারটাও দিতে পারি নাই। সেই জায়গা থেকে টিম ম্যানেজমেন্টকে একটা ধন্যবাদ আমি এই কারণে দিব যে এই অস্ট্রেলিয়া সিরিজের টি-20 সিরিজটাকে তারা আসলে ওইভাবেই চিন্তা করেছে। যদিও আমি এক্সপেক্ট করছিলাম যে জিম্বাবুয়ের সঙ্গে টি-20 সিরিজটাতে বাংলাদেশ আসলে এরকম করবে, কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে টি-20 সিরিজে এটা করে অতীব সাহসিকতা আবার দেখিয়েছে। কারণ অস্ট্রেলিয়া বড় দল, সেটার সঙ্গে আসলে আপনার একটু সিরিয়াসলি ক্রিকেটটা খেলা উচিত বলে আমার কাছে মনে হয়। তারপরও আমি এই এন্টায়ার থিঙ্কিং প্রসেসটার আসলে সাধুবাদ জানাতে চাই যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এইভাবে চিন্তা করার চেষ্টা করছে। ঠিক আছে, ম্যাচ হারি, কিন্তু আমরা আসলে কিছু রিয়েলিটি চেক দেখতে চাই এবং কিছু প্লেয়ারকে ইন্টারন্যাশনাল এক্সপোজার দিতে চাই, সেটা দিয়ে তাদেরকে আমরা প্রিপেয়ার্ড করতে চাই। এই যে ধরেন সাকলাইন আজকে খারাপ করেছে, সেটা নিয়ে অনেক কথা, এবং এক ম্যাচ পর আপনি হয়তো বা বলবেন যে না সাকলাইন চলে না, ওরে বাদ দিয়ে দাও। এখন দেখেন এই যে কাজগুলো, এই কাজগুলো যদি নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া তারা করতো, আপনি চিন্তা করে দেখেন রাচিন রবীন্দ্র ইনিশিয়াল স্টেজে যখন এসেছিলেন তখন তিনিও খুব মিডিওকার ক্রিকেটার ছিলেন, বাট এরকম নন ইম্পর্টেন্ট সিরিজগুলোতে আসলে তাকে খেলানো হয়েছে। আপনি যদি ফিন অ্যালেনদের কথাও বলেন, তারাও কিন্তু এরকম নন ইম্পর্টেন্ট সিরিজগুলোতে খেলেছে। নিউজিল্যান্ড বাংলাদেশের মাটিতে সিরিজ হেরে গিয়েছিল, সেটাও আমরা দেখেছিলাম। সো ফ্যাক্টের জায়গাটা আসলে এইখানে যে আমরা কখনো ওইভাবে চিন্তা করি নাই, তাই আমাদের অভ্যস্ততা নাই, কিন্তু আমরা এটা নিয়ে কমপ্লেন করেছি। আজকে যখন এইরকম একটা সেট আপ করার পরেও ধরেন বাংলাদেশ হারলো, কিন্তু আপনি তো আলটিমেটলি প্রসেস ওয়াইজ যদি চিন্তা করেন, আমার কাছে মনে হয় যে ঠিকই প্রসেসে বাংলাদেশ গেছে। যদিও আবারও বলি, এটা জিম্বাবুয়ের সঙ্গে হলে হয়তোবা আরো বেটার হতো, অস্ট্রেলিয়ার সঙ্গে আরেকটু সিরিয়াসলি আমরা হয়তো বা খেলতে পারতাম। তবে টিম ম্যানেজমেন্ট মনে হয় এখানেও একটু চিন্তা করেছে এইভাবে যে অস্ট্রেলিয়ার সঙ্গে হারলে পরে তো আসলে কোনো সমস্যা নেই, জিম্বাবুয়ের সঙ্গে গিয়ে হারলে পরে তো সমস্যা আছে। ওই চিন্তাটা হয়তো বা টিম ম্যানেজমেন্ট করেছে। দেখেন আমি একটা কথা বলি, অভিষেক শর্মার যে ম্যাচটাতে ডেবিউ হয়েছিল জিম্বাবুয়ের সাথে, ওই ম্যাচটাতে কিন্তু ইন্ডিয়া টিম হেরেছিল, বাট দে ডিড নট মাইন্ড, কারণ তারা প্লেয়ারদেরকে আসলে দেখতে চেয়েছে। সাকলাইন যদি নাই খেলেন, তিনি তার ভুল জানবেন কেমনে। আরেকটা বিষয় বলে, সাকলাইনকে ঠিকঠাক মতো ব্যবহার করা হয় নাই। সাকলাইন নতুন বলার বোলার না। আপনি সাকলাইনকে যখন নিয়েছেন, এর আগের ম্যাচে সাকলাইনকে কিন্তু 5 নাম্বার বোলার হিসেবে ব্যবহার করা হয়েছিল, 32 রান দিয়ে 2টা উইকেট পেয়েছিলেন। আজকে সাকলাইনকে নতুন বলে বোলিং করানো হয়েছে, সাকলাইন নতুন বোলার না। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে তাওহিদ হৃদয়ের আরেকটু চিন্তা করা দরকার ছিল। ইভেন আপনি চিন্তা করেন এই যে তাওহিদকে আপনি ক্যাপ্টেন হিসেবে দেখতে পাচ্ছেন, এইগুলোই এই সিরিজ থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে দেরি আছে, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে অলরেডি কোয়ালিফাই করে ফেলেছি। আমার মনে হয় না যে টি-20 মানে ওয়ানডেতে আমাদের যেরকম আসলে জিততেই হবে প্রত্যেকটা ম্যাচ, টি-20তে সেটা না। এই সিরিজটা ঠিক আছে, বাংলাদেশ ওইভাবে চিন্তা করেছে নতুন প্লেয়ারদের। শুধু আমার তো আরও মনে হয়েছে যে আপনি মোস্তাফিজকে এই সিরিজটাতে রেস্ট দিয়ে আপনি রিপন মন্ডলকেও খেলাইতে পারতেন, হারলে হারতাম, সমস্যার কিছু নেই, মোস্তাফিজকে রেস্ট দিয়ে রিপন মন্ডলকেও খেলানো যাইতো। বাট তারপরও বাংলাদেশ আসলে একটু ব্যালেন্স রাখার চেষ্টা করেছে। বোলিং সাইডটা দুর্বল ছিল দেখেই বাংলাদেশ ম্যাচটা হেরেছে। ব্যাটিং আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে ব্যাটিং। তানজিদ যেইভাবে আজকে ব্যাটিং শুরু করেছেন, বেশ কয়েকটা যেরকম পিক আপ শট করেছেন, এদিকে পিক আপ শট করেছেন, ওইদিকে পিক আপ শট করেছেন, একটা ড্রাইভ করেছেন খুব সুন্দর করে, খুব ভালো লেগেছে। সাইফ হাসানের ব্যাটিং টি-20 ক্রিকেটে আমরা জানি সাইফ হাসান টি-20 ক্রিকেটেরই আলটিমেটলি, যেহেতু শর্টস তিনি খেলেন, টি-20 ক্রিকেটেরই ম্যাটেরিয়াল। তানজিদের আউটটা নিয়ে যদি আমি একটু বলি, ছোট্ট একটা অ্যানালাইসিস করি, এই ভিডিওটা অ্যানালাইসিস খুব বেশি করছি না। তানজিদ তার আগের বলগুলো প্রত্যেকটাই কিন্তু আলটিমেটলি তিনি বল পেয়েছিলেন এরকম একটু পেছনের লেন্থে, সো তার কাছে লাক্সারি ছিল, প্রত্যেকটা বলে তিনি ব্যাকফুটে গিয়ে আসলে শটগুলোকে খেলছিলেন। একটা বল মানে এই 2টা বল ব্যাকফুটের বল করার পরে, এরপরে তাকে যখন আলটিমেটলি ফ্রন্ট ফুটের বলটা দেওয়া হয়েছে, তানজিদ পুরোপুরি কনফিউজ ছিলেন, তিনি তো আগে থেকেই ব্যাকফুটে ওয়েট নিয়ে ফেলেছিলেন। সো আলটিমেটলি এটা রিটার্ন ক্যাচ দিয়ে চলে এসেছেন। এই জিনিসগুলো আসলে শিখতে হবে, সিলি উইকেট দিয়ে দেওয়া যাবে না। হৃদয়ের কথা যদি বলি, আমার কাছে মনে হয় যে হৃদয়ে চেষ্টা করেছেন শেষ পর্যন্ত, বাট ওই যে হৃদয়ের শর্ট মিড উইকেট ব্লক করলে পরে সিঙ্গল স্কোরিং অপশনটা বন্ধ হয়ে যাওয়া, সেটার থেকে বেরিয়ে এসে আজকে একটা এক্সট্রা কাভারের উপর দিয়ে ড্রাইভ করতে দেখেছি, এটাও ভালো লেগেছে।
আমার কাছে মনে হয় যে নেইথান এলিস ডিড এ ব্রিলিয়ান্ট জব। সাকলাইনকে যে ওভারটাতে রিসিভ করেছেন, সাকলাইনের তো একটা ব্যর্থতার জায়গা ছিল, তারপরও নেইথান এলিস কেন আসলে বিগ 3 থাকার পরও অস্ট্রেলিয়া টি-20 টিমে তিনি থাকবেন, তার পেছনে অন্যতম বড় কারণ মিক্স আপের জায়গাটা। খেয়াল করে দেখবেন সাকলাইনের যেহেতু লং লিভার, সো আলটিমেটলি সাকলাইনকে ওয়াইড অফ দ্য ক্রিজ তিনি বারবার বোলিং করছিলেন এবং সাকলাইন বলগুলোকে মিস করছিলেন। আবার একটা বল গায়ের উপর করেছেন, সেটাও তার সাকলাইন মিস করেছেন। তো সাকলাইনেরও কিন্তু একটা রিয়েলিটি চেক দরকার ছিল যে ইন্টারন্যাশনাল লেভেল থেকে আসলে তিনি কতটুকু পিছিয়ে আছেন, তাকে আসলে কি করতে হবে। যদি নাই খেলতেন তাহলে তিনি সেটা জানতেন কেমন। আমরা কিন্তু এইভাবেই বাংলাদেশে প্লেয়ার হারিয়েছি, আমরা এইভাবেই বাংলাদেশে প্লেয়ার হারাই। সো আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট ধন্যবাদ পাওয়ার। মনকে 4 নম্বরে ব্যাটিং করানোর ব্যাপারে যারা অনফিল্ড নিয়মিত দেখেন তারা জানেন যে ইমন 4 নম্বরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাটিং করতেন নামারও 1-2 মাস আগে থেকে, ইভেন বিপিএলেরও আরও অনেক আগে থেকে। আমরা অনফিল্ডের পর্দায় আপনাদেরকে অনেকবার বলে এসেছিলাম যে 4 নম্বর পজিশনটা ইমন স্পিন ভালো খেলেন, ইমনের 4 নম্বর পজিশনটা আসলে ব্যাটিং করা উচিত বলে আমার কাছে মনে হয়। সো পরে ন্যাশনাল টিম তাকে 4 নম্বরে ব্যাটিং করাচ্ছে। আমার কাছে মনে হয় ব্যাটিং গুড গোয়িং। এই ম্যাচটা বাংলাদেশ যেভাবে চেস করার চেষ্টা করেছে, দ্যাট ওয়াজ গুড অ্যাপ্রোচ। শামীম পাটোয়ারি যেভাবে তিনি আউট হয়েছেন, ওই বলটা শর্ট ঠিকই ছিল, বোলারের ক্রেডিট দিতে হবে, বোলার স্লোনেসটা ব্যবহার করেছেন খুব ভালো মতো। লংগেস্ট পার্ট অফ দ্য গ্রাউন্ড শামীম শটটা করেছেন, বাউন্ডারিতে ধরা খেয়েছেন। সোফার আমি বলবো যে বাংলাদেশ বেটার ব্যাটিং করেছে। বোলিং তো ডেফিনেটলি ইট ওয়াজ দ্য উইক গেট। বোলিং তো বাংলাদেশ আসলে উইকার সাইড বা উইকার কম্বিনেশন নিয়ে বাংলাদেশ বোলিং করতে নেমেছে। সো আলটিমেটলি বোলিং নিয়ে আসলে কথা বলার কিছু নাই, এটা আমি ইনভেস্টমেন্ট হিসেবে, ভবিষ্যতের ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে চাই। সাকলাইনকে নিয়ে কথা হচ্ছে, তো সাকলাইন শিখবে, ভুল না করলে শিখবে কিভাবে। এই ধরনের সিরিজ, এটা তো কোনো ইম্পর্টেন্ট সিরিজের জায়গা না। আবারও বলি, অস্ট্রেলিয়ার সাথে সেটা নিয়ে অনেকে চিন্তা করতে পারেন যে ডেফিনেটলি এটা এই এক্সপেরিমেন্টটা জিম্বাবুয়ের সঙ্গে করলে হয়তো বা ভালো হতো, বাট করেছে। আমার কাছে মনে হয় যে এই কালচারটা যদি বাংলাদেশ ক্রিকেটে শুরু হয়, দিস ইজ দ্য গুড থিং। এটাই